আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য লং ওয়াক। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন একটি অদ্ভুত শহরকে দেখানো হয়েছে যে শহরে বেঁচে থাকতে হলে খেলতে হয় মৃত্যুর খেলা। আর এই খেলাটি মোটেও কোনো সাধারণ খেলা নয়, কারণ এটি এমন একটি মৃত্যুর খেলা যেখানে মানুষকে অনবরত হাঁটতে হয়। তবে এই হাঁটার কোনো সীমারেখা নেই। মানুষকে ততক্ষণ পর্যন্ত হাঁটতে হবে যতক্ষণ না একে করে সবার মৃত্যু হয়ে যাচ্ছে। শুধুমাত্র বেঁচে থাকছে একজন, কারণ সেই হবে এই খেলার বিজয়ী, যে কিনা এই খেলায় জিততে পারলেই হয়ে যাবে কোটিপতি, আর হারলেই মৃত্যু নিশ্চিত। এই খেলাটিকে দেখে সহজ কোনো খেলা মনে হলেও এখানে মানুষেরা চাইলেও একবারের জন্য দাঁড়াতে পারবে না। এমনকি রাস্তাতে ঝড় তুফান রোদ বৃষ্টি পাশাপাশি যদি ভূমিকম্প চলে আসে তাও তারা থামতে পারবে না, কারণ থামলেই তাদেরকে সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হবে। তাই এভাবেই তাদেরকে কয়দিন পর্যন্ত হাঁটতে হবে এই বিষয়ে কেউই জানে না। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল আর তাদেরকে কেনই বা খেলতে হয়েছিল এমন ভয়ানক মৃত্যুর খেলা, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ মুভিটির গল্পে। এই মুভিটিতে শুধুমাত্র একটি মৃত্যুর খেলাই নয়, বরং আমাদের সমাজের খুবই নির্মম এবং বাস্তব চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে ফুটিয়ে তোলা হয়েছে এক অসাধারণ বন্ধুত্বের গল্প। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক ভয়ানক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে। এটা ছিল এমন একটি সময় যখন পুরো বিশ্বের যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, তাই প্রত্যেকটি দেশে এখন নিজেদের মতো সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে আমেরিকার পরিস্থিতি দেখতে পাই, যেখানে বর্তমানে কোনো সরকার ছিল না, বরং এখন পুরো দেশ পরিচালনা করত মেজর, যার উপর কথা বলার মতো সাহস কারো ছিল না। তবে এখন যেহেতু সবেমাত্র যুদ্ধ শেষ হয়েছে, তাই দেশের এবং দেশের মানুষের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। দেশের প্রায় প্রত্যেকটি মানুষ আর্থিক সংকটে ভুগছিল। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি অথবা অন্যান্য সুযোগ সুবিধা ছিল না। মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছিল। তাই এখন আস্তে আস্তে পুরো দেশের মধ্যে স্থিতিশীলতা আনার জন্য আমেরিকার মেজর সকলের উদ্দেশ্যে ঘোষণা দেয় যে এখন থেকে প্রতি বছর তাদের দেশে একটি করে গেম আয়োজন করা হবে। পুরো আমেরিকায় যে 25টি স্টেট রয়েছে, প্রতি বছর একটি করে স্টেট সেই গেমে অংশগ্রহণ করতে পারবে, আর বাকিরা পরবর্তী বছরের জন্য নিজেকে প্রস্তুত করবে। আর এই গেমের উইনারকে এত বেশি টাকা দেয়া হবে যে সে সারা জীবন তার পরিবারকে নিয়ে বসে বসে খেলেও সেই টাকা ফুরাবে না। এভাবে করে আস্তে আস্তে তাদের দেশের মানুষের উন্নতি হতে থাকবে এবং দেশটি একটি স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছতে পারবে। আর এই গেমটির নাম হচ্ছে দ্য লং ওয়াক। গেমটির বিশেষ কিছু রুলসও রয়েছে। এই গেমের মধ্যে মূলত হাঁটার একটি কম্পিটিশন করা হবে, তবে এর কোনো সময় অথবা ফিনিশিং লাইন থাকবে না। প্রতিযোগীদেরকে অনবরত হেঁটেই চলতে হবে, আর হাঁটতে হাঁটতে তারা একবারের জন্য থামতে পারবে না। তবে যদি কেউ মাঝপথে থেমে যায় বা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, তাহলে সে সেখানেই হেরে যাবে। এভাবে করে শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে যে টিকে থাকবে সেই হবে উইনার। তবে প্রতিযোগীদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে। তাদেরকে চলার পথে খাবার পানি দেয়া হবে, কিন্তু তারা চাইলেই আস্তে আস্তে হাঁটতে পারবে না। তাদেরকে নির্দিষ্ট একটি গতি বলে দেয়া হবে এবং সেই গতি অনুযায়ী তাদেরকে হাঁটতে হবে। গতিটি হবে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার রাস্তা। কিন্তু কম্পিটিশনের মধ্যে কেউ যদি ক্লান্ত হয়ে সেই স্পিডের চাইতে স্লো হয়ে যায়, তাহলে তাকে একটি করে ওয়ার্নিং দেয়া হবে। আর প্রথম ওয়ার্নিং দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে যদি হাঁটার স্পিড বাড়ানো না হয়, তাহলে তাকে দ্বিতীয় ওয়ার্নিং দেয়া হবে। এভাবে করে যখন তৃতীয় ওয়ার্নিং হয়ে যাবে, তখন তাকে সঙ্গে সঙ্গে তার মাথায় শুট করে মেরে ফেলা হবে। এটাই হচ্ছে গেমের রুলস। অর্থাৎ এই গেমে হাঁটা বন্ধ করলেই মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এই ভয়ানক গেমের মধ্যে তাদেরকে ততক্ষণ পর্যন্ত চলতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের জীবন আছে, কারণ এই গেমের পরিণতিই হচ্ছে মৃত্যু। এই গেমে কেউ হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েই মারা যাবে, আবার কেউ হয়তো 3টি ওয়ার্নিং পেয়ে গুলি খেয়েই মারা যাবে। কিন্তু যদি সৌভাগ্যক্রমে কেউ কোনো মতে উইনার হয়ে যায়, তাহলে সে উইনার হতে পারবে বাকি প্রতিযোগীদের জীবনের বিনিময়ে। তবে উইনার হতে পারলে তার ভাগ্য বদলে যাবে। তাকে দেয়া হবে প্রায় 800 কোটি টাকা। সেই সাথে তার মনের যে কোনো একটি বড় ইচ্ছে পূরণ করা হবে। আর এখন যেহেতু পুরো দেশে অনেক আর্থিক সংকট চলছিল, মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছিল, তাই এত বড় প্রাইজের কথা শুনে কেউই তাদের লোভ সামলাতে পারে না। সবাই নিজ নিজ জায়গা থেকে চাইছিল এই গেমটি খেলতে। তো এবার আমরা রে নামক একটি ছেলেকে দেখতে পাই। রে তার মা মেক্সিনার সাথে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। আর এখানে আমরা তাদের কথোপকথন শুনে জানতে পারি যে রে আসলে সেই গেমটিতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে উইনার হতে পারবে। আর একবার যদি সে উইনার হয়ে যায়, তাহলে তার এবং তার মায়ের কষ্টের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু তার মা এখানে তাকে বারবার মানা করছিল
কারণ তার ছেলের জীবন নিয়ে সে অনেক দুশ্চিন্তায় ছিল। যদিও মেক্সিনা কোনোভাবেই চাইছিল না যে রে এই গেমে অংশগ্রহণ করুক, কিন্তু রের জেদের কারণে এখন সে তাকে সেখানে ড্রপ করতে যাচ্ছে। তবে সে এখানে রেকে বলে, আমি তোমাকে বারবার বলছি রে, তুমি আরো একবার ভেবে দেখো, জীবনের চাইতে টাকার মূল্য কখনোই বেশি হতে পারে না। কিন্তু রে তখন একটু রেগে গিয়ে বলে, আচ্ছা মা, তোমার কি মনে হয় যে আমরা এখন যেভাবে বেঁচে আছি সেটাকে জীবন বলে? এটা কোনো স্বাভাবিক জীবন নয় মা। তাই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব যে এই গেমটি জিতে আমাদের জীবন বদলে ফেলার। এতে যদি আমার জীবনও চলে যায় তাও আমার কোনো আফসোস থাকবে না, কারণ যে জীবনে হারানোর মতো কিছুই নেই সেখানে আবার আফসোস কেন হবে? মেক্সিনা তখন রেকে বলে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে সে কোনোভাবেই তোমাকে মৃত্যুর খেলাতে যেতে দিত না। এবার কিছুক্ষণ পর মেক্সিনা রেকে নিয়ে গেমের চেক পয়েন্টে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো গার্ডরা মিলে এই জায়গাটি পাহারা দিচ্ছিল। তবে সেই চেক পয়েন্টের মধ্যে প্রবেশ করার আগে রে তার ব্যাগটি গুছিয়ে নিচ্ছিল। আসলে প্রত্যেকটি প্রতিযোগী তাদের সঙ্গে একটি করে ব্যাগ নিতে পারবে, সেখানে তারা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চাইলে নিতে পারবে। তো মেক্সিনা তখন রেকে তার হাতের বানানো কিছু চকলেট দেয় এবং বলে যে মায়ের কথা মনে পড়লে সে যেন এটা খেয়ে নেয়, তার মায়ের দোয়া সবসময় তার সাথেই আছে। রে তখন তার চকলেটগুলো নিয়ে তার মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে এখানে শক্ত করে জড়িয়ে ধরে। সে এখানে অনেক কাজ ছিল, কিন্তু রে কোনো মতে পরিস্থিতি সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন চেক পয়েন্টে যখন তার সবকিছু চেক করা হচ্ছিল, ঠিক তখনই সেখানে পিটার নামক একটি ছেলে চলে আসে, আর এখানে পিটারের সঙ্গে রে পরিচিত হয়, আর খুবই অল্প সময়ের মধ্যে তারা খুব ভালো বন্ধুও হয়ে যায়। এবার চেক শেষ হলে তারা সবাই বাকি প্রতিযোগীদের সাথে বসে পড়ে, আর এখানে দেখা যায় যে অনেক যাচাই বাছাই করে মোট 25 জন প্রতিযোগীকে কম্পিটিশনে নেওয়া হয়েছে। তাই এখানে প্রত্যেকটি প্রতিযোগীর কাছে মনে হচ্ছিল যে কম্পিটিশন এখানে খুবই কম, তাই নিশ্চয়ই সে উইনার হবে। এবার আমরা সেই প্রতিযোগীদের মাঝে সেবাস্টিয়ান নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সেখানে খুবই বিরক্ত হয়ে বসেছিল, কারণ সে চাইছিল যে দ্রুত কম্পিটিশন শুরু করা হোক। এবার আমরা সেখানে একজন কোরিয়ান প্রতিযোগীকে দেখতে পাই, আর সে এখন এখানকারই নাগরিক ছিল। এবার আমরা মিজুর পাশে ডেভিড নামক একটি ছেলেকে দেখতে পাই। ডেভিড মূলত অনেক ধার্মিক প্রকৃতির ছেলে ছিল, তাই কম্পিটিশনের আগে সে এখানে বসে বাইবেল পড়ছিল। এবার আমরা চার্লি নামক একটি ছেলেকে দেখতে পাই, যেখানে সবাই সবার সাথে পরিচিত হচ্ছিল, সেখানে সে এখানে চুপচাপ বসে একা একাই খাবার খাচ্ছিল। সেখানে আবার রিচার্ড নামক একটি ছেলে ছিল, আর এই রিচার্ড হচ্ছে তাদের সবার চাইতে অনেক ছোট। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে মেজর চলে আসে, আর এই মেজরই মূলত পুরো গেমটি পরিচালনা করছে। মেজর এখানে এসে সবাইকে বলে, তোমাদের সবাইকে এই মজাদার খেলার জন্য শুভকামনা। তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছ। শুধু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, তবে তোমরা তোমাদের ভাগ্য বদলাতে পারবে। এরপর মেজর এক এক করে সবাইকে ব্যাচ দেওয়ার জন্য ডাকছিল। আসলে তাদের প্রত্যেককে একটি করে নাম্বার দেয়া হবে। মেজর তাদের সকলের উদ্দেশ্যে একটি মোটিভেশনাল স্পিচ দেয়। সে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরা সবাই জানো আমাদের দেশের আর্থিক পরিস্থিতি তেমন ভালো চলছে না, তবে তোমাদের হাতেই রয়েছে আমাদের দেশের অর্থনীতি। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো খেলার চেষ্টা করো। তবে আমি এই কম্পিটিশনটির আয়োজন কেন করেছি জানো? কারণ তোমরা যখন নিজেদের জীবন বাঁচিয়ে রেখে পথ চলবে, তখন সেটা পুরো দেশের মানুষ দেখবে, যেটা দেখে প্রত্যেকে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন পাবে এবং মনে মনে চিন্তা করবে যে আমরাও দেশের জন্য ঠিক এভাবেই একত্রে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের এই গেমের মূল লক্ষ্য। তাই তোমরা সবাই মিলে এখন যেটা করতে যাচ্ছ সেটাই হবে আমাদের দেশের সবচাইতে গর্বের ব্যাপার। মেজরের এসব কথা শুনে সকলেই নিজেদের মাঝে অনেক মোটিভেশন পায়। এরপর মেজর শেষবারের মতো সবাইকে গেমসের রুলসগুলো বলে দেয় যে যতক্ষণ পর্যন্ত গেমের উইনার না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অনবরত হাঁটতে হবে। হতে পারে সেটা কয়েক দিনের জন্য অথবা কয়েক ঘন্টার জন্য, আবার হতে পারে এটা কয়েক মাসের জন্য, এবং প্রত্যেককে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার স্পিডে হাঁটতে হবে। আর স্পিড কম হতে হতে যদি 3টি ওয়ার্নিং কেউ পেয়ে যায় তাহলে সেখানেই তাকে মরতে হবে। তবে তোমাদের জন্য আমি একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছি। মনে করো যদি কেউ 3টি ওয়ার্নিং পেয়েও যায় তাও তাকে সঙ্গে সঙ্গে মারা হবে না। 3টি ওয়ার্নিং পাওয়ার পর কেউ যদি গেমের রুলসের স্পিডে 3 ঘন্টা অনবরত হাঁটতে পারে এবং একবারের জন্য স্পিড না কমিয়ে ফেলে তাহলে তাকে আর মারা হবে না। সে সকলের মতো কম্পিটিশন চালিয়ে যেতে পারবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এবার কিছুক্ষণের মধ্যে মেজর বলে, তোমাদের কম্পিটিশন এখন থেকে শুরু হতে যাচ্ছে। এই বলে সে সেখানে একটি শুট করে দিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই কম্পিটিশন শুরু হয়ে যায়।
সমস্ত প্রতিযোগীরা খুব সুন্দরভাবে হাঁটতে শুরু করে। এখানে আবার প্রত্যেকটি প্রতিযোগীকে একটি করে ঘড়ি দেওয়া হয়েছিল, যেখানে তারা নিজেদের ইচ্ছে মতো চেক করতে পারবে যে তাদের হাঁটার গতি আসলে গেমের রুলস অনুযায়ী আছে কিনা। এরপর সবাই তাদের ঘড়ির টাইম এবং স্পিড দেখতে দেখতে প্রায় 1 মাইল রাস্তা পার করে ফেলে। এমন সময় দেখা যায় যে সেখানে চার্লি নামক যে ব্যক্তিটি ছিল, হঠাৎ করে তার শুয়ের ফিতা খুলে যায়। তাই সে তখন রাস্তার একটি জায়গাতে বসে তার শুয়ের ফিতাটি ঠিক করতে থাকে, যার ফলে তাকে প্রথম ওয়ার্নিং দিয়ে দেয়া হয়। আর প্রথম ওয়ার্নিং দেওয়ার পর প্রত্যেকের হাতে 10 সেকেন্ড করে সময় থাকে। এই 10 সেকেন্ডের মধ্যে যদি সে আবারও চলতে না শুরু করে, তাহলে সঙ্গে সঙ্গে সে সেকেন্ড ওয়ার্নিং পেয়ে যাবে। এদিকে চার্লির ফিতাটি ঠিক করতে অনেক সময় লাগছিল, আর 10 সেকেন্ড পার হওয়ার পরও যখন সে উঠছিল না, তখন তাকে সঙ্গে সঙ্গে সেকেন্ড ওয়ার্নিং দিয়ে দেয়া হয়। সবাই তখন রিভার্সে হাঁটতে হাঁটতে তার দিকে তাকিয়ে দেখতে পায় যে সেখানে সে ইচ্ছে করেই বসে আছে। সবাই তখন তাকে বলে, মরতে চাচ্ছ নাকি তুমি? এবার আরো 10 সেকেন্ড পর তাকে তৃতীয় ওয়ার্নিংও দিয়ে দেয়া হয়। আর ঠিক তখনই চার্লি চলতে শুরু করে, অর্থাৎ এখন তার কাছে আর কোনো ওয়ার্নিং বাকি ছিল না। সে যদি এখন তার গতি একটু কমিয়ে ফেলে, তাহলেই তার মৃত্যু নিশ্চিত। সবাই তখন চার্লিকে গাধা এবং বোকা বলে বকা দিচ্ছিল এবং তার কাছে জানতে চাইছিল যে সে এমনটা কেন করেছে। চার্লি তখন হাসতে হাসতে সবাইকে বলে, এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি ইচ্ছে করেই প্রায় 30 সেকেন্ডের মতো রেস্ট নিয়েছি, আর একটানা 30 সেকেন্ড যাবৎ রেস্ট নেওয়ার ফলে হাঁটতে হাঁটতে আমার পা সহজে অবশ্যই আসবে না। এতে করে বাকি পথটা আমি খুব সহজেই চলতে পারবো। তবে চার্লির এই সমস্ত ক্যালকুলেশন কারো মাথায় ঢুকছিল না। কিন্তু এমন সময় দেখা যায় কিছুক্ষণ চলার পর রিচার্ড আর ঠিক মতো হাঁটতে পারছিল না। সে সবাইকে বলছিল যে তার পা একদম অবশ হয়ে গিয়েছে, সে চাইলেও তার পা নড়াতে পারছে না, যার ফলে রিচার্ডের গতি কম হয়। তাকে প্রথম ওয়ার্নিং দেয়া হয়। আর রিচার্ডের এই অবস্থা দেখে রে তখন তাকে সাহায্য করতে আসে। রে এখানে রিচার্ডকে হাঁটার জন্য সাহায্য করতে করতে বলে, চিন্তা করো না, তোমার কিছু হবে না। কিন্তু রিচার্ড এখানে আপ্রাণ চেষ্টা করছিল যাতে করে কারো সাহায্য ছাড়াই সে সুন্দরভাবে হাঁটতে পারে। কিন্তু তার পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে আর সেখানে চলতে না পেরে চুপচাপ বসে পড়ে। এতে করে তাকে দেয়া হয় দ্বিতীয় ওয়ার্নিং। রিচার্ড তখন দ্রুত আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এই 10 সেকেন্ড সময়ে তার পায়ের কিছুই হচ্ছিল না। তাই রিচার্ডকে তৃতীয় ওয়ার্নিংও দিয়ে দেয়া হয়। আর পরবর্তী 10 সেকেন্ডেও রিচার্ড উঠে দাঁড়াতে পারে না, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে রিচার্ডের মাথায় গুলি করে তাকে মেরে ফেলা হয়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, যদিও তারা জানে যে এই খেলায় এভাবেই মরতে হবে। তারপরও চোখের সামনে এত নির্মম দৃশ্য দেখে তাদের সবার মনে অদ্ভুত এক ভয় ঢুকে যায়। পিটার এবং ঋতু এখানে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ভয়ে তাদের হাঁটার গতি কমে আসে, যার ফলে তাদের দুজনকে প্রথম ওয়ার্নিং দেয়া হয়। পিটার তখন রেকে বলে সে যেন পেছনে ঘুরে না দেখে। এটা সত্যি যে রিচার্ডের জন্য তারও খারাপ লাগছে, কিন্তু এখানে তারা চাইলেও কিছু করতে পারবে না। তাদের নিজেদেরকে নিজেদের জীবন বাঁচাতে হবে। এরপর তারা সবাই আবারও আগের গতিতে হাঁটতে শুরু করে। তাদের সঙ্গে সঙ্গে আবার যে সমস্ত সোলজাররা যাচ্ছিল, তারা আবার টাইম টু টাইম তাদেরকে পানি এবং নাস্তা দিচ্ছিল। এদিকে রিচার্ডের জন্য রের মন তখনও খারাপ ছিল। পিটার তখন রেকে হাসানোর জন্য বলে, আর বলো না ভাই, আমার এত বেশি ইউরিনের চাপ এসেছে যে আমি ঠিকমতো হাঁটতেও পারছি না, আর এরা তো আমাদেরকে থামারও কোনো সুযোগ দেবে না। এবার দেখো আমি কি করি। এরপর দেখা যায় পিটার তখন উল্টো হয়ে হাঁটতে শুরু করে, আর এভাবেই সে রাস্তার মধ্যেই তার কাজ চালিয়ে দেয়। এটা দেখে রিয়ার না হেসে থাকতে পারে না। তো এভাবেই পথ চলতে চলতে তারা প্রায় 17 মাইল রাস্তা পার করে ফেলে। এদিকে এই গেমের মধ্যে যারা যারা পার্টিসিপেন্ট করেছে, শহরের প্রত্যেকটি মানুষ তাদের সবাইকে চেনে, কারণ অলরেডি যারা গেমে পার্টিসিপেন্ট করেছে তাদেরকে টিভিতে দেখানো হয়েছে। এদিকে এমন সময় হঠাৎ করেই মিনসুর পা মচকে যায়, যার কারণে মিনসু এবার ঠিকমতো হাঁটতে পারছিল না। তবে রি এবং পিটার তখন তাকে বলে, একদম হাল ছেড়ে দিও না, যেভাবেই হোক হাঁটার চেষ্টা করো, না হলে তোমার পরিণতিও কিন্তু রিচার্ডের মতোই হবে। এখনো কিন্তু অনেক দূর যাওয়া বাকি আছে। এসব কথা শুনে মিনসু তার মনে সাহস পায়, আর সে আবারও চলতে শুরু করে। এবার এমন সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে সেখানে একজন পার্টিসিপেন্ট অসুস্থ হয়ে পড়ে। সে মাথা ঘুরে রাস্তাতে পড়ে যায়। এটা দেখে ডেভিড তখন তাকে সাহায্য করতে গেলে পিটার এবং রে তাকে থামিয়ে দেয়, কারণ তাকে সাহায্য করতে গেলে সে মরে যাবে। তাই তারা সবাই নিজেদের মতো চলতে শুরু করে। আর এদিকে দেখা যায় যে সে অসুস্থ পার্টিসিপেন্টকে পরপর 3টি ওয়ার্নিং দিয়ে দেয়া হয়। এরপর যখন সে উঠে দাঁড়াতে পারে না, তখন তাকেও সেখানে রিচার্ডের মতোই শুট করে মেরে ফেলা হয়। আর গুলির শব্দ শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর তাদের হাঁটার গতি যেন আরো বেড়ে যায়। দেখতে দেখতে তারা একের পর এক ছোট ছোট অনেকগুলো শহর পার করে চলে আসে। আর এক পর্যায়ে তারা পৌঁছে যায় একটি বাঁধের কাছে।
এভাবে করে এখন পর্যন্ত তারা প্রায় 25 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। এদিকে হাঁটতে হাঁটতে রে এবং তার বন্ধুরা একসাথে গল্প করছিল, তবে তারা তাদের আশেপাশে চার্লিকে দেখতে পাচ্ছিল না। রে তখন জানতে চায় যে চার্লির আবার কি হলো। পিটার তখন তাকে বলে হতে পারে ও আরো পেছনে রয়েছে। এদিকে দেখা যায় মিনসুর পায়ের ব্যথা আস্তে আস্তে বাড়ছিল, তাই সে এখানে বাকিদের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। আস্তে আস্তে যেন তার হাঁটার গতি একদম কমে আসছিল, তাই মিনসু বারবার তাদের পেছনে পড়ে যাচ্ছিল। এমন সময় রে তার ঘড়িতে দেখতে পায় যে তারা প্রতি ঘন্টায় 3.5 কিলোমিটার গতিতে হাঁটছে, কিন্তু তাদের হাঁটার সর্বনিম্ন গতি হচ্ছে 3 কিলোমিটার। তাই রে এখানে তার বন্ধুদেরকে বলে যে মিনসুর যেহেতু এখানে হাঁটতে সমস্যা হচ্ছে, তাহলে তারা তাদের গতি একটু কমিয়ে 3.2 কিলোমিটার গতিতে হাঁটতে পারে। এতে করে মিনসুর তাদের সঙ্গে হাঁটতে সুবিধা হবে। সবাই তখন একসঙ্গে সেই গতিতেই হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা চার্লিকে দেখতে পাই। চার্লি এখানে হাঁটতে হাঁটতে তার সঙ্গে থাকা একটি ছেলেকে বুলি করছিল। সে বারবার সেই ছেলেকে উদ্দেশ্য করে বলছিল, এভাবে কচ্ছপের মতো হাঁটতে থাকলে তো তোমার গতি কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। এত দুর্বল মানুষ হয়ে কেন যে তোমরা এসব গেমে খেলতে আসছো, আমি এটাই বুঝতে পারি না। শেষ পর্যন্ত তোমাকেও মরতে হবে, কারণ এই গেমটি আমি জিততে চলেছি। চার্লি অনবরত এসব বলে ছেলেটিকে খেপাচ্ছিল। এতে করে সেই ছেলেটিরও অনেক রাগ হয়। এরপর সে তখন হাঁটতে হাঁটতে চার্লিকে মারার চেষ্টা করে। এতে করে তার গতি কমে যাওয়ার ফলে তাকে একটি ওয়ার্নিং দিয়ে দেয়া হয়। চার্লি এতে অনেক খুশি হয়। এরপর চার্লি সেই ছেলেটিকে আরো খেপানোর জন্য এবার সে তার মাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। সেই ছেলেটি এতে এত বেশি পরিমাণ রেগে যায় যে সে আবারও চার্লিকে মারতে যায়, যার ফলে এবার সে সেকেন্ড ওয়ার্নিংও পেয়ে যায়। ছেলেটির সঙ্গে এসব করতে চার্লি যেন বেশ মজা লাগছিল, তাই সে এখানে তার মুখ কোনোভাবেই বন্ধ করছিল না। সে অনবরত তাকে আজে বাজে কথা বলেই যাচ্ছিল, যার ফলে এবার ছেলেটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন দৌড়ে চার্লিকে মারতে যায়, কিন্তু চার্লি সেই জায়গা থেকে দ্রুত সরে যাওয়ার ফলে ছেলেটি কিছুটা দূরে গিয়ে পড়ে যায়। আর এভাবে করে ছেলেটি তার পায়ে এত পরিমাণ আঘাত পায় যে ব্যথায় সে তার পা একদম নড়াতেই পারছিল না, যার ফলে সোলজাররা তাকে তৃতীয় ওয়ার্নিংও দিয়ে দেয়। তাই ছেলেটি তখন দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু 10 সেকেন্ডের মধ্যে সেই কাজটি না করতে পারার কারণে সঙ্গে সঙ্গে সোলজাররা তাকে শুট করে সেখানে মেরে ফেলে। কিন্তু চার্লির এমন স্বার্থপরতা দেখে রে, পিটার, মিনসু এবং ডেভিড অনেক রেগে যায়। তারা তখন চার্লিকে জিজ্ঞাসা করে, তুমি ওই ছেলেটির সাথে এমন কাজ কেন করলে? বারবার ওকে খেপানোর কি দরকার ছিল তোমার? তোমার জন্য একজন মানুষের মৃত্যু হয়েছে, তোমার কি তার জন্য একটুও খারাপ লাগছে না? কিন্তু একথা শুনে চার্লি অনেক রেগে গিয়ে বলে, এখানে আমার কি দোষ? যে ছেলেটি এই গেমে মারা গিয়েছে ওর এই গেমে থাকার কোনো যোগ্যতাই ছিল না, আর সে দুর্বল বলেই তো তার মৃত্যু হয়েছে। এই গেমে শুধুমাত্র আমার মতো ভালো প্লেয়াররাই টিকে থাকবে। ও যদি সত্যিই কোনো ভালো প্লেয়ার হতো তাহলে এভাবে করে তো ওকে মরতে হতো না। তাছাড়া আমি তো কিছুই করিনি, ওই তো আমাকে রেগে গিয়ে বারবার মারতে আসছিল। কিন্তু পিটার তখন তাকে বলে, এখানে কার দোষ এটা আমরা সবাই দেখতে পেয়েছি, কিন্তু তুমি একটি বিষয় দেখে নিও। তুমি এখন যে নোংরা কাজটি করলে এর শাস্তি তুমি অবশ্যই পাবে। এখন এসব বিষয় নিয়ে পিটার যখন রের সাথে কথা বলছিল, ঠিক তখনই তাদের মাঝখানে কেকে নামক একটি ছেলে চলে আসছে। কেকে এখানে তাদেরকে বলে, রেস শুরু হওয়ার পর থেকে আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে আমাদের মধ্যে কেউই একবারও টয়লেট করার কথা বলছে না। আচ্ছা, তোমাদের কারো কি টয়লেটে যেতে ইচ্ছে করেনি, নাকি তোমাদের কাছে এটাকে কন্ট্রোল করার কোনো উপায় আছে? থাকলে আমাকে একটু বলো না প্লিজ। একথা শুনে রে তখন বলে, আসলে টয়লেটে যেতে তো আমাদের সবারই ইচ্ছে করছে, কিন্তু আমরা সবাই কোনো মতে কন্ট্রোল করে চলছি। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? হতে পারে টয়লেটে যাওয়ার সিস্টেম তারা এ কারণেই রাখেনি যাতে করে এই টয়লেটের জন্য অনেকেই এলিমিনেট হয়ে যায়। তাই যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করো। কিন্তু এমন সময় আবার তাদের পাশ দিয়ে সেই সেবাস্টিয়ান নামক ছেলেটি হাঁটছিল, আর সে এখানে রের কথা শুনে বলে, আরে একজন একজন করে যত দ্রুত মরবে ততই তো আমাদের ভালো। প্রতিযোগী আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের জেতার সম্ভাবনা বাড়বে। এভাবে করে দ্রুত আমাদের মধ্যে যে কেউ উইনার হতে পারবো। এতে করে তারা বুঝতে পারে যে সেবাস্টিয়ানো আসলে অনেক স্বার্থপর প্রকৃতির মানুষ। তো এভাবে চলতে চলতে তারা প্রায় 35 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলে। আর দেখতে দেখতে এখন চারিদিক অন্ধকার হয়ে আসছিল। এদিকে সারাদিন অনবরত হাঁটার ফলে রে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। সে তখন তার মায়ের দেওয়া সেই চকলেটগুলো বের করে খেতে থাকে। আর ঠিক তখনই রে তার মায়ের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। রে তখন চোখ বন্ধ করে তার মাকে অনুভব করতে থাকে, আর সে আজকে হঠাৎ করেই যেন মায়ের ভালোবাসা উপলব্ধি করতে পারে। এবার কিছুক্ষণ পরে যখন রে চোখ খোলে তখন সে বুঝতে পারে যে সে আসলে ঘুমিয়ে পড়েছিল, আর সে অর্ধঘুম অবস্থাতেই হেঁটে চলেছে। পিটারের সঙ্গে হাঁটতে হাঁটতে সে অনেক দূরে পৌঁছে গিয়েছে।
আর এখন রাতও হয়ে গিয়েছে। রে এখানে বুঝতে পারছিল না যে সে কতক্ষণ এভাবে ঘুমিয়েছে। পিটার তখন তাকে জানায় যে তার ঘুম তখনই ভেঙেছে যখন সোলজাররা তাকে ওয়ার্নিং দিয়েছে, অর্থাৎ রের এখন আর একটি মাত্র ওয়ার্নিং বাকি আছে। এবার পিটার রের কাছে জানতে চায়, তোমার আসলে কি হয়েছিল? এতবার ডাকছিলাম তারপরও তুমি শুনছিলে না কেন? রে তখন বলে, আসলে আমি আমার মাকে নিয়ে ভাবতে ভাবতে স্বপ্ন দেখছিলাম। ঠিক তখনই রে সেখানে একটি হোঁচট খায়, যার ফলে এবার তাকে তৃতীয় ওয়ার্নিং দেয়া হয়, অর্থাৎ এর পরে সে আর কোনো ওয়ার্নিং পাবে না, বরং কোনো ভুল হলে তাকে সরাসরি শুট করে দেয়া হবে। এজন্য রে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ আর একটি মাত্র ভুলে তার মৃত্যু নিশ্চিত। তাই রে পিটারকে বলে যে তার অনেক ভয় লাগছে, কিন্তু পিটার তখন রেকে সাহস দিয়ে বলে, একদম ভয় পেও না, তুমি কোনো মতে আর 3 ঘন্টা হাঁটার চেষ্টা করো। আর 3 ঘন্টার মধ্যে অনেকটা সময় প্রায় চলেও গিয়েছে। একবার যদি 3 ঘন্টা হেঁটে ফেলতে পারো তাহলে তোমার 3টি ওয়ার্নিংই চলে যাবে। আর জীবন বাঁচাতে হলে তো মানুষ সবকিছুই করতে পারে। কিন্তু এখন রে এত বেশি দুশ্চিন্তা ছিল যে পিটারের কোনো কথাই এখন তার সহ্য হচ্ছিল না। সে তখন এখানে পিটারকে বলে, তুমিও আসলে বাকিদের মতোই স্বার্থপর। আমি তো তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি জেনে বুঝিয়ে আমাকে ঘুমোতে দিয়েছ, যাতে করে আমি পরপর 3টি ওয়ার্নিং পেয়ে যাই আর খেলা থেকে বাদ পড়ে যাই। তাহলে তো প্রতিযোগী আস্তে আস্তে কমবে। তুমিও এখানে তোমার স্বার্থই দেখেছ। তোমাকে যতটুকু চেনার ছিল তা আমার চেনা হয়ে গিয়েছে, তাই তোমার সাথে আর না। এই বলেই রে পিটারকে রেখে সামনের দিকে চলে যায়। কিন্তু কিছু দূর এগোনোর পরেই তারা দেখতে পায় যে তাদের সামনে অনেক উঁচু একটি রাস্তা রয়েছে, অর্থাৎ এখন তাদেরকে একই গতিতে এই উঁচু রাস্তা দিয়েও চলতে হবে। কিন্তু প্রত্যেকটি প্রতিযোগী এখানে এত বেশি ক্লান্ত ছিল যে তাদের কারো মধ্যে এই গতিতে উঁচু রাস্তা দিয়ে চলা সম্ভব ছিল না। কিন্তু তারপরও গেমের রুলস অনুযায়ী তাদেরকে তো এটা করতেই হবে। কিন্তু এখানে এসে পার্টিসিপেন্টদের অনেক সমস্যা হচ্ছিল। কেউ এখানে ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছিল, কেউ আবার তাদের গতি ঠিক রাখতে পারছিল না, কেউ আবার তাদের পায়ের ব্যথায় সামনের দিকে চলতে পারছিল না। ফলে এভাবে করে দেখা যায় যে এখানে এসে অনেকগুলো পার্টিসিপেন্ট 3টি ওয়ার্নিং পেয়ে যায়। আর রুলস অনুযায়ী খেলতে না পারার কারণে এক এক করে তাদের সবাইকে শুট করা হচ্ছিল। এদিকে রে এখানে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, কিন্তু তারপরও সে তার গতি ঠিক রাখার চেষ্টা করছিল। এদিকে রের এই অবস্থা দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। চার্লি তখন রের কাছে এসে তাকে বলে, তুমি আর তোমার বন্ধুরা তো আমাকে খুব কথা শোনাচ্ছিলে। আমাকে তোমরা বলেছিলে আমি নাকি আমার পাপের শাস্তি পাবো। তো তুমি এখন কোন পাপের শাস্তি পাচ্ছ? আমার তো মনে হচ্ছে আমার পাপের শাস্তি দেখার আগে আমি তোমার পাপের শাস্তি দেখে ফেলবো। এসব বলে সে রেকে খেপাচ্ছিল। চার্লির সাথে এখানে সেবাস্টিয়ানও যোগ দেয়। সেও এখানে রেকে উল্টোপাল্টা কথা বলে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করতে থাকে। কিন্তু এদিকে রের অবস্থা সত্যি সত্যি এত বেশি খারাপ ছিল যে সে আর কোনোভাবে এগোনোর শক্তি পাচ্ছিল না। এমন সময় রে সেখানে পড়েই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে পিটার এসে তাকে ধরে ফেলে। আর সে তাকে বলে, একদম ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। আমি জানি যে সেসব কথা তুমি আমাকে মন থেকে বলনি, বরং তোমার ভয়ের কারণে তোমার সাথে এমনটা ঘটছে। তুমি একদম ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলতে থাকো। তবে তুমি শুধুমাত্র এটা চেষ্টা করো যাতে তুমি কোনোভাবেই সেন্সলেস না হয়ে যাও। পিটার তখন রের দিকে একটি পানির বোতল এগিয়ে দিয়ে তার মাথায় পানি দিতে বলে। রেও তখন তেমনটাই করে। এতে তার অনেকটাই ভালো লাগছিল। সে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল। এবার কিছুক্ষণ পর রে পিটারকে বলে, আমাকে তুমি মাফ করে দিও, আমার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করা একদমই উচিত হয়নি। কিন্তু পিটার তখন রেকে বলে, কোনো সমস্যা নেই, তোমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো আমাকে ভুল বুঝতো, কারণ আমরা সবাই তো এখানে খেলতেই এসেছি আর জিতে যেতেই এসেছি। তাই এখানে স্বার্থের জন্য সবাই যে কোনো কিছুই করতে পারে। তো এভাবেই পথ চলতে চলতে সকাল হয়ে যায়। আর এখন পর্যন্ত তারা সবাই মিলে 59 মাইল রাস্তা পাড়ি দিয়েছে। এবার এমন সময় রেকে দেখা যায়। রে অনেকটাই ঠিক হয়ে গিয়েছে আর সে এখানে পিটারের সঙ্গে গল্প করছিল। সে এখানে পিটারের কাছে জানতে চায়, আচ্ছা আমাদের মধ্যে এখন কতজন বেঁচে আছে আর গতকাল রাতে কতজন মারা গিয়েছিল? পিটার জানায় যে গতকাল 14 জন মারা গিয়েছিল আর এখন সর্বমোট তারা 18 জন প্লেয়ার আছে। এমন সময় আমরা সেই কেকে নামক ছেলেটিকে দেখতে পাই। আসলে গতকাল রাতে তারা যে উঁচু রাস্তা দিয়ে হেঁটেছিল সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেকের একটি পা একদম ভেঙে গিয়েছে, কিন্তু তারপরও সে তার ভাঙা পা নিয়েই এখন পর্যন্ত হেঁটে চলেছে। তবে আস্তে আস্তে তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে তখন কোনো মতে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে সোলজারদেরকে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে আপনারা মারবেন না, আমার একটি টাকাও চাই না, আমি শুধু আমার বাড়িতে ফিরতে চাই। এসব বলতে বলতে কেকে সেখানে পড়ে যায়। কিন্তু কেকের কথাতে সোলজারদের কিছুই যায় আসে না। রুলস ভঙ্গ করতেই সোলজাররা তাকেও শুট করে মেরে ফেলে। এদিকে এসব কিছু দেখে রে এখানে রাগে চিৎকার করতে থাকে,
কিন্তু তার চিৎকারে এখানে কারো কিছুই যায় আসে না। তো এভাবেই তারা আরো অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটি শহরে পৌঁছে যায়। আর সেখানে আবার তাদেরকে স্পিচ দেওয়ার জন্য মেজর আগে থেকেই অপেক্ষা করছিল। তো মেজর এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার আজকে তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল হচ্ছে, কারণ তোমরাই সেই যোগ্য নাগরিক যাদেরকে মূলত আমরা এই গেমের মাধ্যমে খুঁজছি। তা না হলে তোমরা এত দূর পর্যন্ত আসতে পারতে না। তাই নিজেদের উপর বিশ্বাস রেখে তোমরা আরো সুন্দরভাবে এগিয়ে যাও। আসলে মেজর এই সমস্ত কথা বলে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, কিন্তু তার মূল উদ্দেশ্যই ছিল তাদের সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এদিকে দেখা যায় পার্টিসিপেন্টদের মধ্যে একজন ছেলে এত বেশি ক্লান্ত ছিল যে তার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিল না। এমনকি সে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় ছিল। তাই সে এখানে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে রাস্তার পাশে থাকা একটি শপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এভাবেই সে এখানে বাঁচতে পারে না। সোলজাররা তাকে দূর থেকেই শুট করে মেরে ফেলে। এদিকে এসব দেখে প্রতিযোগীরা নিজেদের মতো করেই চলতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে তারা প্রায় 103 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলে। দেখতে দেখতে আবারও রাত নেমে আসে। আর আজকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এতে তাদের শরীরের পোশাক ভিজে গিয়ে শরীর অনেকটাই ভারী লাগছিল। তাই হাঁটতে অনেকটাই অসুবিধা হওয়ার কারণে পিটার এবং রে একে অপরের কাঁধে হাত রেখে হাঁটছিল। আর হাঁটতে হাঁটতে রে আবারও অর্ধ ঘুমে মগ্ন হয়ে গিয়েছিল। এটা সে ইচ্ছে করেই করেছিল, কারণ পিটারকে সে এখন বিশ্বাস করে। এখন এভাবেই হাঁটতে হাঁটতে আবারও রাত পেরিয়ে সকাল হয়ে যায়। দেখা যায় তারা সবাই মিলে এখন প্রায় 144 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। এমন সময় ডেভিডের এত বেশি টয়লেটে যেতে ইচ্ছে করছিল যে সে রাস্তার মধ্যেই তার কাজ সেরে ফেলে। কিন্তু এর জন্য সে রাস্তাতে বসে পড়েছিল, যার ফলে সোলজাররা এক এক করে তাকে 2টো ওয়ার্নিং দিয়ে দেয়। কিন্তু যখনই 3টি ওয়ার্নিং দিতে যাবে তখনই ডেভিড স্বাভাবিক হয়ে আবারও চলতে শুরু করে। এদিকে পিটার এখানে রেকে বলে, আচ্ছা রে, তুমি তো সবসময় তোমার মায়ের কথা বলো, তোমার বাবার ব্যাপারেও কিছু বলো। রে তখন তার বাবার ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, রের বাবা আসলে মিলিটারিদের শাসনের বিরুদ্ধে ছিল। তাই একদিন রাতের বেলা মেজরের লোকেরা এসে জোর করে তার বাবাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে নিয়ে যায়। আর মেজর তখন রে এবং তার মায়ের চোখের সামনেই তার বাবাকে শুট করে মেরে ফেলে। রে তখন এখানে পিটারকে বলে, আমি মূলত এই রেসে টাকার জন্য নয়, বরং এখানে অংশগ্রহণ করেছি মেজরকে মারার জন্য, আমার বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য। তাই মূলত আমার মায়ের হাজারো বাধা দেওয়ার পরও আমি এই রেসে চলে এসেছি। কিন্তু একথা শুনে পিটার তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তুমি একটা সাধারণ নাগরিক, আর মেজরের কত পাওয়ার আছে জানো? তুমি তাকে কিভাবে মারতে পারবে? রে তখন পিটারকে বলে, আমার কাছে একটি দুর্দান্ত প্ল্যান আছে। আসলে আমি যেভাবেই হোক এই কম্পিটিশন জিতব, আর জেতার পর আমাকে প্রাইজ মানি দিয়ে তারা যখন আমার কাছে উইশ জানতে চাইবে তখন আমি তাদের কাছে একটি গান চাইব, আর গানটি হাতে পেতে পেতেই আমি সঙ্গে সঙ্গে মেজরকে শুট করে মেরে ফেলব। কিন্তু পিটার তখন তাকে বলে, ঠিক আছে, আমি তোমার সমস্ত প্ল্যান সম্পর্কে মানলাম, কিন্তু তুমি কি এটা ভুলে যাচ্ছ যে মেজরকে মারার পর সঙ্গে সঙ্গে সোলজাররা তোমাকে মেরে ফেলবে, এমনকি তোমাকে মারার পর তোমার মাকেও মেরে ফেলবে? তুমি কি এমনটাই চাইছো? রে তখন পিটারকে বলে, তুমি আসলে আমার ব্যাপারটি বুঝতে পারছো না। এখানে শুধুমাত্র আমার মা এবং আমার মায়ের জীবনের ব্যাপার নয়, বরং আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমেরিকার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয় না যে এই মেজরকে কেউ পছন্দ করে, কারণ সে মানুষের উপর অনেক জুলুম, অত্যাচার এবং নির্যাতন চালায়। আমি মৃত্যুর আগে হলেও সবাইকে এই নির্যাতন থেকে মুক্তি দিয়ে যেতে চাই, ঠিক যেমনটা আমার বাবা চাইতো। রিয়ার এসব কথা শুনে পিটার বুঝতে পারে যে রিয়া আসলে অনেক ভালো মনের একজন মানুষ। এবার দেখা যায় যে হাঁটতে হাঁটতে তারা প্রায় 170 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। এখন এতটা রাস্তা পাড়ি দেওয়ার পর একজন ছেলে এখানে কোনোভাবেই হাঁটতে পারছিল না। সে তখন সোলজারদের কাছে সাহায্য চাইতে যায়, আর সেখানে সে থেমে যায়, যার ফলে সে 3টি ওয়ার্নিংও পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে রুলস ভঙ্গের ফলে সোলজাররা তাকে শুট করে সেখানে পিষে দিয়ে চলে যায়। এমন সময় দেখা যায় যে আরও একটি ছেলে সকলকে ছাড়িয়ে দৌড়তে থাকে। আসলে সেও এই রেস থেকে পালানোর চেষ্টা করছিল, তাই সোলজাররা তাকেও গুলি করে মেরে ফেলে। এবার তাদের হাঁটতে হাঁটতে আরও একটি রাত নেমে আসে, আর এখন তারা প্রায় 207 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। এদিকে দেখা যায় মিনসু যেন একদম অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তার নিজের অজান্তেই যেন তার পা চলছিল। রে এবং পিটার মিনসুর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মিনসু এখানে তাদের কোনো কথার কোনো উত্তর দিচ্ছিল না। তবে রে এখানে তার মনে সাহস দেওয়ার চেষ্টা করছিল এবং তাকে নিজের উপর ভরসা রাখতে বলছিল। তবে কিছুক্ষণ পর দেখা যায় মিনসু নিজে নিজেই সোলজারদের ট্যাঙ্কের কাছে চলে যায়, আর এখানে আসার পর পরপর 3টি ওয়ার্নিং পেলে তাকেও এখানে শুট করে দেয়া হয়। সে এখানে ডেভিড ডেভিড বলে চিৎকার করতে থাকে, আর সে ডেভিডের কাছে সাহায্য চায়। আর ডেভিড যেহেতু অনেক ধার্মিক প্রকৃতির একজন মানুষ ছিল, তাই সে সাহায্যের জন্য মিনসুর কাছে দৌড়ে চলে আসে।
মিনসু তখন তাকে চেপে ধরে আর সে বারবার তাকে বাঁচাতে বলে। ডেভিডও এতে ইমোশনাল হয়ে তাকে বারবার বলতে থাকে যে আমি তোমাকে বাঁচাবই। কিন্তু এমন সময় সেখানে রে চলে আসে। রে ডেভিডকে কোনো মতে টেনে সেখান থেকে নিয়ে যায় আর সে তাকে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? ওকে অলরেডি গুলি করে দেয়া হয়েছে, ও বাঁচবে না। এখন তুমি কি নিজের জীবনটাও হারাতে চাইছ? এদিকে মিনসু এখানে মরতে মরতে চিৎকার করে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ডেভিড, মৃত্যুর আগে তুমি আমার জন্য চোখের পানি ফেলেছ। এটা আমি কখনোই ভুলব না। আমি তোমাদের সবাইকে মিস করব। এসব বলতে বলতে মিনসু সেখানে মারা যায়। মিনসুর এসব কথা শুনে ডেভিড কান্নায় ভেঙে পড়ে, কিন্তু রে তাকে সান্ত্বনা দেয়। এরপর দেখা যায় যে এখন এই গেমে মাত্র 6 জন মানুষ বেঁচে আছে, আর এই 6 জন মোট 4 দিন যাবৎ হেঁটেই চলেছে। তো এবার দেখতে দেখতে রাত পেরিয়ে আবারও একটি নতুন সকালে শুরু হয়, কিন্তু তাদের হাঁটা এখনো চলছিল। এমন সময় একজন পার্টিসিপেন্ট জানায় যে মিনসু তাকে বলেছিল যে তার ওয়াইফ আছে। সে মূলত তার ওয়াইফের জন্য এই গেমটি খেলতে এসেছিল, কারণ তার ওয়াইফের একটি সার্জারির প্রয়োজন। এসব শুনে সবাই অনেক কষ্ট পায়। রে তখন সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের মধ্যে কেউ না কেউ প্রাইজ মানি তো জিতবই, কিন্তু আমাদের মধ্যে যে জিতে না কেন সেখান থেকে কিছু অংশ আমরা মিনসুর ওয়াইফের সার্জারির জন্য দেব। কথা বলে রে এক এক করে সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে তার সঙ্গে সবাই একমত কিনা। সবাই তখন তার কথায় রাজি হয়ে যায়। এমনকি এখানে সেবাস্টিয়ান নামক যে স্বার্থপর ছেলেটি ছিল, সেও এখানে নিজে থেকে রেকে বলে যে যদি সে প্রাইজ মানি সত্যিই জিতে যায় তাহলে সে মিনসুর ওয়াইফকে সার্জারির টাকা দেবে। তবে রে এখানে সকলের কাছে জানতে চাইলেও সে চার্লির কাছে জানতে চায় না, কারণ চার্লি এত বেশি খারাপ ছিল যে সে ইচ্ছে করেই একটি ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এজন্য রে তার সঙ্গে কোনো কথাই বলছিল না। চার্লি এতে বুঝতে পারে যে রে হয়তো সেই বিষয়টি নিয়ে এখনো তার উপর রেগে আছে। চার্লি তখন নিজে থেকে রের সঙ্গে কথা বলতে আসে। সে এখানে রেকে জিজ্ঞাসা করে, তোমরা সবাই এখানে এক হয়ে গিয়েছ, তাহলে আমাকে কেন তোমরা দূরে ঠেলে দিচ্ছ? আমি কি মানুষ নই? শুধু কি এটার জন্য যে আমি একটি ছেলেকে খেপিয়েছিলাম আর সেটার জন্য ওর জীবন দিতে হয়েছে? তবে আমি তোমাদেরকে সত্যি একটি কথা বলতে চাই, আমি আসলে ওর সাথে মজা করছিলাম, কিন্তু ছেলেটি এতটাই বোকা যে ও বিনা কারণে আমার উপর খেপে গিয়ে আমাকে মারতে চলে আসছে। কিন্তু সত্যি বলতে আমি এটা কোনোদিনও চাইনি যে আমার জন্য ওর মৃত্যু হোক। ওই ঘটনার পর থেকে আমি নিজেও মনের ভেতর শান্তি পাচ্ছি না। আমি তোমাদের সবার কাছে 1000বার মাপ চাইতে রাজি আছি, কিন্তু দয়া করে আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমাকেও অন্তত জিজ্ঞাসা করো যে আমি মিনসুর ওয়াইফকে টাকা দেব কিনা। এসব বলতে বলতে চার্লি অনেক ইমোশনাল হয়ে যায়। রেতে বুঝতে পারে যে চার্লি তার ভুল বুঝতে পেরেছে, তাই সে চার্লিকে সান্ত্বনা দেয় এবং বলে যে আমাকে এই ব্যাপারে পিটারের সঙ্গে একটু কথা বলতে দাও, যে পিটার তোমাকে বন্ধু বানাতে চায় কিনা। কিন্তু একথা শুনে চার্লি অনেক রেগে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তারা তাকে ইচ্ছে করেই বারবার দূরে ঠেলে দিচ্ছে, তারা তাকে হত্যাকারী মনে করছে। এসব ভাবতে ভাবতে চার্লি মনে মনে অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় সবাই হাঁটলেও একটি জায়গাতে চার্লি থেমে যায়, আর সে তার ব্যাগ থেকে একটি কাঁটা চামচ বের করে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ সত্যি সত্যি সেই ছেলেটির জন্য তার ভেতরে অনুতপ্ত বোধ হচ্ছিল। আর রে যখন এই দৃশ্য দেখতে পায় তখন তার কাছেও বিষয়টি অনেক খারাপ লাগে। এদিকে রে এবং তার বন্ধুরা অনবরত হাঁটতেই থাকে, ফলে দেখতে দেখতে একদম সন্ধে নেমে আসে। আর এখন পর্যন্ত তারা সবাই মিলে প্রায় 278 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। এবার প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে আজকেও তারা সারা রাত পার করে ফেলে। তবে সকালবেলা দেখা যায় যে রের পায়ের চামড়া উঠে গিয়েছে, যার ফলে হাঁটার কারণে তার পা প্রচণ্ড জ্বলছিল। এটা দেখে পিটার তখন তাকে বলে যে সে যেন তার শুগুলো খুলে ফেলে, কারণ শু পরে থাকলে হাঁটতে হাঁটতে তার পায়ে ইনফেকশন হতে পারে। রে তখন তার কথা মতো তার শুগুলো সেখানে খুলে ফেলে দেয়। এরপর হাঁটতে হাঁটতে দেখা যায় যে রে তার নিজের শহরে পৌঁছে গিয়েছে, যেখানে তার বাড়ির সামনে তার মা তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। আর রে এখানে যখনই তার মাকে দেখতে পায় তখন সে যেন এখানে গেমের সমস্ত কথাই ভুলে যায়। এমনকি তার বাবার হত্যার প্রতিশোধের কথাও তার মাথায় থাকে না। সে বারবার দৌড়ে ছুটে যায় তার মাকে একবার জড়িয়ে ধরার জন্য, কিন্তু পিটার এখানে বারবার তাকে থামানোর চেষ্টা করে, কারণ কম্পিটিশন ছেড়ে যদি সে অন্য কোনো দিকে যেতে থাকে তাহলে সোলজাররা তাকে শুট করে মেরে ফেলবে। তারপরও রে কারো কোনো কথাই শুনছিল না। এবার রে যখনই তার মায়ের কাছে পৌঁছতেই যাবে ঠিক তখনই একজন সোলজার এসে তার দিকে বন্দুক তাক করে। আর এদিকে রে তার মাকে চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি বারবার আমাকে মানা করার পরও আমি তোমার কোনো কথাই শুনিনি, কিন্তু এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তোমার কথা আমার শোনা উচিত ছিল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যদি আমি ফিরে না আসতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। এমন সময় একজন সোলজার তৃতীয় ওয়ার্নিং দিয়ে তাকে শুট করতেই যাচ্ছিল,
তবে ঠিক তখনই পিটার কোনো মতে তাকে সেখান থেকে টেনে নিয়ে আসে। এদিকে রের মা এখানে রের জন্য প্রচণ্ড কাঁদতে থাকে। এদিকে পিটার রেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে এখানে রেকে জানায় যে অনেক বছর আগে যখন যুদ্ধ চলছিল সেই যুদ্ধে তার মা এবং বাবাকে সোলজাররা মেরে ফেলেছিল। তখন পিটারের বয়সও ছিল অনেক কম। পিটারকে তখন বাধ্য হয়ে তার আঙ্কেলের কাছে থাকতে হয়েছিল। প্রায় 10টি বছর সে তার সেই আঙ্কেলের সঙ্গেই থেকেছে। কিন্তু তার আঙ্কেল কোনো ভালো মানুষ ছিল না। সে তার উপর প্রতিনিয়ত অনেক অত্যাচার এবং নির্যাতন করেছে। তাই একদিন পিটার কোনো মতে তার আঙ্কেলের বাড়ি থেকে পালিয়ে চলে আসে। তখন থেকেই পিটার রাস্তায় বড় হতে থাকে। সে যখন যেখানে জায়গা পেত সেখানেই ঘুমিয়ে পড়ত, আর চুরি ছিনতাই মারামারি করে যতটুকু খাবার পেত সেগুলো দিয়ে সে তার জীবন পরিচালনা করত। এভাবেই একদিন অনেক শক্তিশালী একজন মানুষ পিটারকে মেরেছিল। সে তার মুখের মধ্যে অনবরত চাকু দিয়ে বারবার আঘাত করছিল। এক পর্যায়ে এভাবে যখন তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন সে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই সময় পিটার তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর যখনই সে তার চোখ খোলে তখন সে দেখতে পায় যে সে একটি হসপিটালে রয়েছে। আসলে রাস্তার কয়েকজন পথচারী কোনো মতে তার জীবন বাঁচিয়েছে। তবে সেদিনের পর থেকেই পিটার মনে মনে সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে সে আর কোনো খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখবে না, কারণ তার চুরি ছিনতাই মারামারি এসবের জন্যই সেই লোকটির সাথে তার শত্রুতা হয়েছিল। তাই সেদিনই সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে কোনো খারাপ কাজ করবে না, এমনকি সে যতটুকু সম্ভব প্রত্যেকটি মানুষকে সাহায্য করবে। এরপর পিটার এখানে রেকে বলে, যখন থেকে কম্পিটিশন শুরু হয়েছে তখন থেকে আমি একবারের জন্য চোখ কেন বন্ধ করিনি জানো? আমি চাই না যে আমার কোনো ভুলের কারণে তুমি তোমার জীবন হারাও। আসলে তুমি যখন প্রথম আমার সঙ্গে কথা বলেছ তখন থেকেই আমার কাছে মনে হচ্ছে তুমি আমার ছোট ভাই। তাই মায়ের জন্য মন খারাপ করো না। আমাদের সবার জীবনই অনেক বেশি কঠিন। এবার দেখতে দেখতেই দেখা যায় যে তারা সবাই মিলে প্রায় 306 মাইল রাস্তা পার করে ফেলেছে। এমন সময় দেখা যায় যে কেলি নামক একটি ছেলে অনেক দুর্বল হয়ে পড়ছিল। তার যেন হাঁটার কোনো শক্তিই ছিল না। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এখন সে নিজেই আত্মসমর্পণ করবে, তবে মৃত্যুর আগে সে অন্তত একজন সোলজারকে হলেও মারবে। এসব ভাবতে ভাবতে সে সোজা সোলজারদের ট্যাঙ্কের কাছে চলে যায়। আর সে সঙ্গে সঙ্গে একজন সোলজারকে টেনে নিচে নামিয়ে তার বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলে। ফলে বাকি সোলজাররা সঙ্গে সঙ্গে তাকেও গুলি করে মেরে ফেলে। এদিকে বাকি প্রতিযোগীদের পথ চলতে চলতে প্রায় সন্ধে নেমে আসে। এখন পর্যন্ত তারা প্রায় 324 মাইল রাস্তা পাড়ি দিয়ে ফেলেছে। তবে এমন সময় দেখা যায় যে ডেভিড অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত পড়ছিল এবং সে হাঁটার মতো অবস্থায় ছিল না। তাই রে এবং পিটার তখন তাকে সাহায্য করছিল। ডেভিড তখন তাদের দুজনের কাছে জানতে চায়, আমার নাক দিয়ে রক্ত পড়ছে তাই না? আমি কি এখন মরে যাব? রে তখন বলে, এমন কথা বলো না, আমরা দুজন তোমাকে কিছুতেই মরতে দেব না। একথা শুনে ডেভিড হাসে। সে তাদের দুজনকে জানায় যে ছোটবেলা থেকেই তার এই সমস্যাটি রয়েছে। মাঝে মাঝে তার নাক দিয়ে এভাবে রক্ত পড়ত, আর তখন তার দাদি তার নাক দিয়ে বরফ ঢুকিয়ে দিত এবং সঙ্গে সঙ্গেই রক্ত বন্ধ হয়ে যেত। রে তখন বলে, শুধুমাত্র এইটুকু ব্যাপার? চিন্তা করো না, আমরা তোমার জন্য প্রয়োজন হলে বরফেরও ব্যবস্থা করে ফেলব। পিটার তখন রেকে বলে, আসলে আমার শরীরের অবস্থাটা আমি বুঝতে পারছি। আমি আসলে আর বাঁচব না। তবে মৃত্যুর আগে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। আমার গলার মধ্যে ক্রসের যে লকেটটি দেখতে পাচ্ছ, যদি তোমাদের দুজনের মধ্যে কেউ এখান থেকে জিতে ফিরতে পারো তাহলে দয়া করে আমার এই লকেটটি আমার দাদির হাতে পৌঁছে দিও। এটাই আমার তোমাদের কাছে শেষ অনুরোধ। এসব কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে ডেভিড সেখানে মারা যায়। তবে মৃত্যুর আগে ডেভিড তাদের কাছে তার সেই ক্রসের লকেটটি দিয়ে গিয়েছিল। এদিকে ডেভিডের জন্য রে এবং পিটার অনেক কষ্ট পায়, কিন্তু শত কষ্ট বুকে চাপা দিয়ে তারা হাঁটতে থাকে। এখন তাদের মধ্যে শুধুমাত্র 3 জন প্রতিযোগী বেঁচে ছিল, আর তাদেরও শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। এবার দেখতে দেখতে রাত নেমে আসে। রাতের বেলা দেখা যায় মেজর আবারও তাদের সামনে আসে এবং তাদেরকে আবারও মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করে। তবে রে এখানে মেজরের প্ল্যান খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। সে আসলে এই কম্পিটিশনের মাধ্যমে দেশের জনসংখ্যা কমাতে চাইছে। এটাই মূলত তার মূল উদ্দেশ্য। তাই রে তখন হাঁটতে হাঁটতে মেজরকে অনবরত গালাগাল দিতে থাকে। তবে এমন সময় তাদের মধ্যে সেবাস্টিয়ান তাদেরকে বলে যে মেজর আসলে কেউ নয়, বরং সে তার বাবা। সেবাস্টিয়ান এখানে কাঁদতে কাঁদতে তাদের দুজনকে বলে যে তার বাবা অনেক খারাপ প্রকৃতির একজন মানুষ। তার মনে মায়া দয়া বলতে কিছু নেই, যার কারণে সে নিজের সন্তানকেও এই মৃত্যুর খেলায় ঠেলে দিতে দ্বিধাবোধ করেনি। আমি জানি না আমি বাঁচব কিনা মরব, তবে তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই। আমি তোমাদের সাথে যেই 5 দিন সময় কাটিয়েছি, এই 5 দিনই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
তোমাদের কাছ থেকে আমি শিখতে পেরেছি যে সত্যিকারের মানুষেরা আসলে কেমন হয় আর মানুষ মানুষের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে আমি শুরু থেকেই আমার বন্ধু ভেবেছি। তাই আমি চাই যে এই গেম যদি জিততেই হয় তাহলে যেন তোমাদের মধ্যে কেউ একজন জিতে যায়। এতেই আমি শান্তি পাব, কারণ আমাদের দেশে তোমাদের মতো ভালো মানুষের প্রয়োজন আছে। রে তখন তাকে বলে, এমনটা বলো না, তুমিও জেতার চেষ্টা করো। কিন্তু সেবাস্টিয়ান তখন জানায় যে তার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। তার তো মনে হচ্ছে যে তার কিডনি দুটো এখনই ফেটে যাবে, তাই সে আর খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। এসব বলতে বলতে সেবাস্টিয়ান তার হাঁটার গতি একদম কমিয়ে ফেলে। আর সে রে এবং পিটারকে বলে, তোমরা দুজন হাঁটা একদম থামিও না, মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যাও। এই বলে সে নিজেকে মিলিটারিদের হাতে সঁপে দেয়। আর মেজর এখানে তার নিজের ছেলেকেই পরপর 3টি ওয়ার্নিং দিয়ে রুলস ভঙ্গ করার কারণে সে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে সেবাস্টিয়ানের এমন নির্মম মৃত্যুতে পিটার এবং রে দুজনেই ভেঙে পড়েছিল। এবার রে এবং পিটার তখন হাঁটতে হাঁটতে একটি শহরে চলে আসে। আর সেখানকার অনেক মানুষ তাদেরকে সম্মানের সাথে ওয়েলকাম জানায়। এমনকি তারা চিৎকার করে তাদের দুজনকে চেয়ার আপ করতে থাকে। তো এখানে পিটার এবং রে যখন হেঁটে যাচ্ছিল তখন পিটার রের দিকে অনেক সময় যাবৎ তাকিয়ে থাকে, অর্থাৎ সে নিজে রেকে জিতিয়ে দিতে চাইছে। কিন্তু এমন সময় রে তখন তাকে জোর করে উঠিয়ে নেয় আর বলে যে পিটার যদি এমন কাজ করে তাহলে রে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। সে গেমে বেঁচে গেলেও সারা জীবন হয়তো সে ধুকে ধুকেই মরে যাবে। তাই সে পিটারকে বারবার অনুরোধ করে যে এত বড় অপরাধের পাহাড়ের বোঝা যেন সে তার উপর চাপিয়ে না দেয়। তারপরে পিটার তাকে বাঁচানোর জন্য সবসময় প্রস্তুত ছিল। কিন্তু রের এমন কথা শুনে সে আর নিজেকে সেখানে আত্মসমর্পণ করে না। এরপর তারা দুজন মিলে আবারও একসাথে হাঁটতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় যে রের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে একটি জায়গাতে এসে থেমে যায় আর পিটার কিছুটা এগিয়ে যায়। এদিকে পিটার যতক্ষণে এটা বুঝতে পারে ততক্ষণে দেখা যায় যে সোলজাররা রেকে 3টি ওয়ার্নিং দিয়ে দিয়েছে। পিটার তখন দৌড়ে রেকে ওঠাতে চলে যায়। কিন্তু রে এখানে পিটারকে বলে যে সে আর চাইলেও কোনোভাবেই চলতে পারবে না, তার পায়ের অবস্থা খুবই খারাপ। তাই রে এখানে পিটারকে বলে যে এই গেমের আসল হিরো হচ্ছে পিটার। পিটারের এমন ত্যাগ আর মহৎ গুণের জন্য সৃষ্টিকর্তা হয়তো চাইছে যে সেই এই গেমটি জিতুক, আর সেই এই গেমটি জেতার যোগ্য। তবে রে এখানে পিটারকে অনুরোধ করে যে পিটার যেন রের মাকে একটু দেখে রাখে। কিন্তু পিটার এখানে তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে থাকে। এমন সময় আরও 10 সেকেন্ড পার হয়ে যাওয়ার পর সোলজারে এখানে পিটারকে জোর করে টেনে নিয়ে যায় আর তারা সঙ্গে সঙ্গে সেখানে রেকে শুট করে মেরে ফেলে। এদিকে পিটার সেখানে বসে চিৎকার করে করে কাঁদছিল। এমন সময় সেখানে মেজর এসে পিটারকে কংগ্রেচুলেশন জানায় এবং সে তাকে বলে, তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পেরেছ। তুমি এখন আমেরিকার সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হতে পারবে। সেই সাথে তোমার জীবনে সবচাইতে বড় একটি ইচ্ছে পূরণ করা হবে। তাই আমাকে বলো যে তুমি এখন কি চাও। পিটার তখন কাঁদতে কাঁদতে বলে, আমি শুধুমাত্র একটি গান চাই। এই সোলজারদের কাছে যেই গানগুলো আছে সেগুলোর মধ্য থেকে একটি গান। শুধুমাত্র এইটুকু ইচ্ছে। তোমার ইচ্ছে পূরণ করা হবে। কিন্তু তুমি এই গানটি কেন চাইছো? পিটার তখন তাকে বলে, আমি এই গেমের উইনার হয়েছি আর এখানকারই একটি গান আমি আমার সঙ্গে স্মৃতি হিসেবে নিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমি আমার বাচ্চাদেরকে গানটি দেখাবো। মেজর তখন তার কথায় রাজি হয়ে যায় আর তাকে সঙ্গে সঙ্গে একজন সোলজারের কাছ থেকে একটি গান এনে দেয়। পিটার তখন মুহূর্তের মধ্যে গানটি মেজরের দিকে তাক করে। মেজর তখন তাকে বলে, ও আচ্ছা, তুমি আমাকে মারতে চাইছো, কিন্তু এতে করে কোনো লাভ হবে না। এতটা কষ্ট করে তুমি উইনার হয়েছ, তোমার সবকিছুই বৃথা হয়ে যাবে। আর আমাকে যদি তুমি মেরেও ফেলো, আমার সোলজাররা তোমাকেও মেরে ফেলবে। কিন্তু পিটার তখন তাকে বলে, এই গেমে অংশগ্রহণ করার আগে আমাদেরকে একটি কাগজে সাইন করতে হয়েছে, যেখানে আপনারও স্বাক্ষর রয়েছে। আর আপনি নিজেই বলেছেন যে উইনার জেতার পর যা করতে চাইবে সঙ্গে সঙ্গে তার সেই ইচ্ছে পূরণ করে দেয়া হবে। এখন আমি চাই আপনাকে মেরে ফেলতে। এই বলে পিটার সঙ্গে সঙ্গে মেজরকে শুট করে দেয়। পিটার ভেবেছিল যে তাকেও এখন শুট করা হবে, কিন্তু কিছুক্ষণ পরে সে পেছনে ঘুরে দেখতে পায় যে সেখানে কোনো সোলজাররাই ছিল না। এমনকি শহরের মানুষগুলো এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ সোলজাররা শহরের সেই সমস্ত মানুষদেরকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে, কারণ তাদের এগ্রিমেন্টে যেহেতু রয়েছে যে উইনারদের একটি ইচ্ছে পূরণ করা হবে, তাই পিটার তার নিজের ইচ্ছে পূরণ করেছে। এখানে এখন তারা চাইলেও কিছু বলতে পারবে না, তাই তারা চুপচাপ এখান থেকে চলে গিয়েছে। পিটার তখন পেছনে তাকিয়ে সেই রাস্তাটি দেখতে থাকে, যে রাস্তা সে এতগুলো মানুষের সঙ্গে পাড়ি দিয়ে এসেছে। যদিও পিটারকে এখন গেমে জেতার সমস্ত টাকাই দেওয়া হবে, কিন্তু যে টাকার জন্য এতগুলো মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে সেই টাকা পিটার হয়তো আর এখন নেবে না। এত মানুষের জীবনের ভার সে বহন করতে পারবে না।
এসব ভাবতে ভাবতে পিটার সেই অন্ধকার রাস্তার দিকে অনবরত চলতে থাকে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পটিতে আমাদের সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে, কারণ আমাদের সমাজেও ক্ষমতাবান মানুষেরা সবসময় দুর্বলদের প্রতি এভাবেই অন্যায়, অত্যাচার এবং জুলুম করে থাকে। মানুষের দারিদ্রতাকে পুঁজি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করে, আর দরিদ্র মানুষেরাও বাধ্য হয়ে তাদের হাতের পুতুল হয়ে যায়। ফলে ক্ষমতাবানদের হাতেই ধ্বংস হতে থাকে তাদের জীবন। কিন্তু পিটার হচ্ছে আমাদের সমাজের শক্তির এক উদাহরণ, যে কিনা জীবনের সবকিছু দিয়ে হলেও অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে চায়। কিন্তু তাতেও কি আমাদের সমাজের কোনো পরিবর্তন আসে? কখনোই আসে না। একজন অন্যায়কারী চলে গেলে জন্ম হয় আরেকজন অন্যায়কারীর, এমনকি প্রতিবাদকারীদেরও জন্ম হতে থাকে। ফলে এই একই বিষয় আমাদের সমাজে বারবার হতে থাকে। যদি আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন না হই, তাহলে আমাদের সমাজের এই ভেদাভেদ কোনোদিনও শেষ হবে না।